সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন মসজিদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে যে সেমিনারের বিষয়বস্তু সেটা আমি শুরু থেকেই অবহিত। এখানে যারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ বিজ্ঞ ওনারা বক্তব্য রেখেছেন এবং আমি যাওয়ার পরেও হয়তো অনেকে রাখবেন। যিনি একটু আগে বক্তব্য রাখলেন উনিও আমার সম্পর্কে বড় ভাই, ওনার দৃষ্টিকোণ থেকে বক্তব্য উনি রেখেছেন। তবে যে কথাটা উনি বলেছেন জানি না, হয়তো বলতে গিয়ে হয়তো ভুল হতে পারে বা সবাই তো মনে আল্লাহ তাআলা হয়তো একরকম জ্ঞান বুদ্ধি বা সময়ের পরিস্থিতিতে সেই এটা দেন। উনি হয়তো বলেছেন, আমি লক্ষ্য করেছি যে ইমাম বিভিন্ন জায়গায় যে লঞ্চিত হয়েছেন এই জিনিসটা সেভাবে উনি বলেননি, এটা উপেক্ষা করেছে। সেই জন্য আপনাদের মনে যে কষ্ট লেগেছে আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি শুরুতে বলবো আপনাদের এই সংগঠন 2018 সালে পদযাত্রা হেফাজতে ইসলামের যে ঘটনা ঢাকায় ঘটেছে, যে রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, ওনাদের এই কওমি মাদ্রাসা আমার জানা মতে সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যদি একযোগে একটা কথা বলে এখানে দুর্বলতার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন 17 বছর মামলা হামলার শিকার হয়ে এদেশের আলেম সমাজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। দাড়ি টুপি নিয়ে মুসলমান হিসাবে রাস্তায় চলতে পারে না, লাঞ্ছিত হয়েছে, জেলে গেছে। ঠিক ওয়াজ মাহফিল হলে পারমিশন নিতে হতো। ওয়াজ মাহফিলের বক্তব্য কি হবে আগে সেটা লিখতে হতো। যারা ফ্যাসিস্ট হিসাবে এই দেশ থেকে বিদায় হয়েছে, আরো কিছু দোষর আছে, তাদের কাছে পরামর্শ নিতে হবে। সেই দিন এখন চলবে। আমরা বিভিন্ন সংগঠনে থাকতে পারি, এক একজনের রাজনৈতিকভাবে এক এক সংগঠন আমরা করতে পারি। রাজনৈতিক ভাষা রাজপথে বিভিন্ন থাকতে পারে। ইট ডাজ নট মিন আমরা যে মুসলমান এই প্রশ্নের কোনো দল নেই। সুতরাং আপনারা লক্ষ্য করেছেন এই বক্তব্য হয়েছে ফেসবুক এবং বিভিন্ন বিভিন্ন মাধ্যমে নবীজিকে হেয় করে, কটূক্তি করে যে ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের পাশে কাছে থাকার জন্য। আমরা নির্দ্বিধায় বলতে আমি কিসের দল, আমি মুসলমান, আগে তো আমার এই পতাকা ঠিক রাখতে হবে। সেকেন্ড থিং, আপনি যে সংগঠন যে আদর্শের পতাকা আপনি বহন করেন সেটা আপনি বহন করবেন। আমি এই কথা বলতে পারি, যত পরিস্থিতি সৃষ্টি হোক না কেন আমরাও কিন্তু দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদের মতো মামলা হামলা জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, আমরা রাজপথ ছাড়ি। ঠিক আমরা আপনারও সেই যে মতিঝিলের ঘটনা, এত কিছু ঘটনার পরও আমি লক্ষ্য করেছি আপনাদের সংগঠন এখান থেকে ঢাকা পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সেই আন্দোলন অব্যাহত রেখেছে। এখানে আপনারা যে দাবি দেওয়া, আমি ওই তুলনায় এত বড় কিছু মনে করি না। সরকার বিভিন্ন রাজনৈতিক যখন ব্যবস্থাপনা থাকে, এক এক দল ক্ষমতা থাকে, তখন হয়তো সমস্যা হয়, আমি বুঝি। এখন তো কোনো রাজনৈতিক দল নেই,
এখন তো সরকার দাবি যে কোনো মানতে ন্যায্য দাবি আমার মনের দ্বিধাবোধ করার কথা না। আমি আশা করব যে আপনাদের যে দাবিগুলো, যদিও 11 দফা আমি বলেছি, 1, 2, 3 এবং 6 নম্বর যে দফাগুলো, এর মধ্যে বাকি দফাগুলো অন্তর্ভুক্ত আছে। এই দাবিগুলো মানলে এবং সরকারের বা আমাদের এমন বেশি ক্ষতি হবে আমি মনে করি না। আর একজন পিওনের বেতন কত, তার যোগ্যতা কি? আলাদা ওলামা এত উচ্চ শিক্ষিত হয়ে ফাজিল কামিল আরো অনেক উপরে লেভেলে তারা আপনারা মুক্তি হয়েছেন, বিভিন্ন জায়গায় আপনারা দায়িত্ব পালন করেন, তাদের কি বেতন আপনারা উল্লেখ করেছেন? এটা আমার বোধগম্য না। কিসের 15,000 টাকা? এটা তো 2-3 গুণ হওয়া উচিত। আজকে আমরা যারা লেখাপড়া করে উচ্চ পদস্থ কর্মচারী কর্মকর্তা হয়ে লক্ষ লক্ষ টাকা বেতন হতে পারে, এটা তো সেই জন্য বেশি না। কারণ যারা আজকে উপরে লেভেলে আছে তারা আপনাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে আজকে এই লেভেলের পদে থেকে তারা চাকরি করছে। আমি হুমকি দামকি বিভিন্ন যে পর্যায়ে এক একজন এক এক কথা বলে, আমি বলবো আর হুজুরদেরকে, আজ আপনাদের ইমামদেরকে আর কেউ এই ধরনের কথা বলবেন না। আর মাদ্রাসা আর কোয়া মাহফিলে পারমিশন লাগবে না। দাড়ি টুপি এবং নবীদের সুন্নাত সেটা কিন্তু সরাসরি পালন হবে। আপনারা বুক গুছিয়ে কাজ করবেন। যেখানে যে সমস্যা হবে আমাদের বলবেন। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, ওনাদের যে দাবি দাবাগুলো আছে আমি সবিনয় বলবো প্রশাসনের মাধ্যমে ওনাদের যে মন্ত্রণালয় যথাযথ জায়গায় আপনারা এগুলি পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কাছে পাশে আছি। যে কোনো পরিস্থিতি আপনাদের যদি আবার কোনো কেউ লাঞ্ছিত করার কোনো স্বপ্ন দেখে, আমরা সেটা খুব কঠিনভাবে আমরা সেটা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো, এই আশা প্রত্যাশা রেখে আজকে যিনি পরিচালনা করছেন একটু আগে বললেন, আমি যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় কিভাবে পালন করেছি, কিভাবে থাকছি ওই ইতিহাস আমি বলবো না। তারপরে মন্তব্য থেকেছি, দায়িত্ব ছাড়ি নাই। আমাদের মুর্শেদ হুজুর যে উনি এডুকেশনাল এই মসজিদের উপজেলা পরিষদের অনেক সাহসী এবং উনি অনেক পরামর্শ অনেক কিছুতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।